ভৌতিক কাহিনীতে থাকছে একটি সত্যিকারের ঘটনা। ঘটনাটা আমি পেয়েছি আমার এক জ্যোতিষ দাদার কাছ থেকে। আমার জ্যোতিষ দাদার কাছে একটা ক্লায়েন্ট আসে মৌসুমী ভট্টাচার্য নামে। সে ইদানিং খুব ভয় পাচ্ছিল। সেই ভয়ের থেকেই সে দাদার কাছে প্রোটেকশনের জন্য আসে, যে কেন সে এরকম ভয় পাচ্ছে। তখন দাদা জিজ্ঞাসা করে যে আপনার সাথে কি ঘটেছে, আপনি সত্যি করে পুরো ঘটনাটা আমাকে খোলাখুলি বলুন, না হলে আমি আপনাকে সাহায্য করতে পারবো না। তো তখন সে যখন পুরো ঘটনাটা খুলে বলে, তখন আমাদের কাছে একটা সাংঘাতিক মর্মান্তিক ঘটনা উঠে আসে। সেই দাদার কাছ থেকেই আমি পুরো ঘটনাটা জানতে পারি যে কি ঘটেছিল সেই দিন। তার আগে হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ভৌতিক কাহিনীতে সবাইকে স্বাগত জানাই। যারা পুরনো সাবস্ক্রাইবার তাদের অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর যারা এখনও নতুন তাদেরকে বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তা চলো সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটা পরিবারে। মৌসুমী, ওর দিদি, ওর বাবা আর মা, এরা চারজনের একটা ফ্যামিলি। ছোট পরিবার, সুখী পরিবার বলে যা বোঝায় সেটাই। মৌসুমী ছিল খুবই সুন্দরী, ফর্সা, দেখতে সুন্দর, কিন্তু তার দিদি অপর্ণা তাকে অতটা সুন্দর নয় দেখতে। সে কিন্তু একটু চাপা তার গায়ে, কিন্তু স্বভাবে অত্যন্ত মিষ্টি একটা মেয়ে। বাবা মার বড় মেয়ে, খুব আদরের বাবা মায়ের, বিশেষ করে মায়ের খুব কাছে। কিন্তু ছোট বোন যে মৌসুমী, সে কিন্তু দিদির সাথে তার একটা হিংসা বরাবরই চলত। সে এত সুন্দর হওয়া সত্ত্বেও অপর্ণাকে সবাই খুব ভালোবাসত তার মিষ্টি স্বভাবের জন্য। তার বাড়ির লোক ও তার বাবা মাও খুবই ভালোবাসত অপর্ণাকে। আর সেটাই হিংসার কারণ ছিল মৌসুমী। সে সবসময় দিদির সমস্ত জিনিস কেড়ে নিয়ে নিত নিজের কাছে। সে ভালো জামা কাপড়ই বলুন, খেলনাই বলুন, বা পড়ার কোনো বই বলুন, বা কেউ কোনো গিফট দিলেই বলুন, সে কিন্তু সবসময় দিদির কাছ থেকে তার জিনিসটা কেড়ে নিত। দিদিও খুবই ভালো ছিল এবং ছোট বোনকে ভীষণই ভালোবাসত। সেজন্য দিদিও কোনো সময় না করতো না, সব কিছুই কিন্তু সে বোনের হাতে তুলে দিত। এরকমই দিন যায়, আস্তে আস্তে দুজনে বড় হয়। বড় মেয়ের সম্বন্ধ দেখতে শুরু করে অপর্ণার। কিন্তু অনেক পাত্র দেখা সত্ত্বেও অপর্ণাকে তার গায়ের রং চাপার জন্য অনেক জায়গার থেকেই অপছন্দ করে। কিছুতেই তার পাত্রস্থ হচ্ছিল না। দিন যেতে থাকে এইভাবে। আস্তে আস্তে বাড়িতে একটা দুঃখর পরিবেশ বলুন, বা মন খারাপ যে বড় মেয়েটার বিয়ে হচ্ছে না। এত সুন্দর স্বভাবের, এত ভালো মেয়ে, কিন্তু একটু গায়ের রং চাপা বলে তার বিয়ে হচ্ছে না, এত পাত্র দেখা হচ্ছে। এই করতে করতে একটা সরকারি ছেলে পাওয়া যায় এবং সে বিয়ে করতে রাজি হয়। অপর্ণাকে পছন্দ করেই দুজনের বিয়ে হয়। কিন্তু বিয়েতে তারা কিন্তু পণ হিসাবে বেশ অনেক কিছু নিয়েছিল, কারণ যেহেতু বড় মেয়ের গায়ের রংটা চাপা, সেই কারণে খাট, আলমারি, ড্রেসিং টেবিল এসব তো রয়েছেই, তার সাথেও বেশ কিছুটা নগদ টাকাও তারা নিয়েছিল। এবং অপর্ণার বাবাও কোনো কিছুতে দ্বিধাবোধ না করে তার ছেলের সমস্ত দাবি কিন্তু পূরণ করেছিল। ছেলেকে সমস্ত কিছু দিয়েই অপর্ণাকে বিয়ে দেয়। ছেলে যেহেতু সরকারি চাকরি করে, সেজন্য তারও একটা ভরসা ছিল যে ঠিক আছে, মেয়েটা পাত্রস্থ হোক, সরকারি চাকরি তো করে ছেলেটা, মেয়েটা তো ভালোভাবেই থাকবে, এই ভেবেই বিয়েটা হয়। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই অপর্ণার হাজবেন্ড অপর্ণাকে চাপ দিতে থাকে, তোমার বাবাকে বলো তোমাদের বাড়ির একটা পোর্শন আমাকে লিখে দিতে। তোমরা তো দুই বোনকে সমান ভাগেই ভাগ করে দেবে তোমার বাবা নিশ্চয়ই বাড়িটা, তাহলে এখনই দিতে বলো। আমি এইখানে তোমাকে নিয়ে আর রাখবো না, যে পোর্শনটা ভাগ করে দেবে সেইখানেই আমি নিয়ে থাকবো।
অপর্ণা ছিল খুবই চাপা স্বভাবের মেয়ে। সে তার স্বামীর এইসব কথা কিছুতেই বাড়িতে বলে উঠতে পারে না, কারণ যেহেতু সে দেখাশোনা করে বিয়ে দিয়েছে, বাবা এত খরচা করে বিয়ে দিয়েছে, সে সবই জানে, সেহেতু সে কিন্তু কোনো কথাই বলে উঠতে পারে না। তখন নীরবে সে কিন্তু মুখ বুজে সবই সহ্য করে। এরকমই একদিন জামাই ষষ্ঠীর আগে অপর্ণাকে, তার জামাইকে নিমন্ত্রণ করে অপর্ণার বাবা এবং মা। তারা যায় নিমন্ত্রণ বাড়িতে, নিমন্ত্রণ খায়, জামাই ষষ্ঠীতে খুবই আদর আপ্যায়ন হয়। কিন্তু বেশ 3-4 দিন কেটে গেলেও অপর্ণাকে তার হাজবেন্ড কিন্তু বাড়িতে কিছুতেই তারা শ্বশুর বাড়িতে ফেরত নিয়ে যায় না, এবং সে নিজেও যায় না। এখান থেকেই অফিস করে, এইখানেই আবার চলে আসে। ব্যাপারটা যেমন খটকা লাগে অপর্ণার মায়ের। একদিন তখন অপর্ণাকে জিজ্ঞাসা করে, হ্যাঁ রে মা, ব্যাপারটা কি বলতো, তোর জামাই তোকে বাড়িতে নিয়ে যাচ্ছে না কেন? এখানেই ফেলে রেখেছে এবং সে নিজেও এখানেই থাকছে, ব্যাপারটা কি? কোনো কি সমস্যা হয়েছে? আমাদেরকে খুলে বল সব কিছু, মার কাছে কিছু লুকাস না মা, কি হয়েছে বল। তখন অপর্ণা কান্নায় ভেঙে পড়ে, বলে, মা, এত পয়সা খরচা করে তোমরা আমার কেন বিয়ে দিলে? আমি কি খুব বোঝা হয়ে গেছিলাম তোমাদের ওপরে? থাকতাম তোমাদের কাছেই সারা জীবন, আমার বিয়ে হতো না তো কি আছে, তোমাদের সাথেই থাকতাম। আজকে দেখো এই বিয়ে দিলে এত টাকা পয়সা দিয়ে, হাজবেন্ড এখন চাপ দিচ্ছে যে এই বাড়িটা নাকি অর্ধেকটা তার নামে লিখে দিতে হবে, তাইলে সে আমাকে বাড়ি আর নিয়ে যাবে না, সেই পোর্শনেই সে আমাকে নিয়ে থাকবে। এটা কি সম্ভব বলো? বোনের তো এখনো বিয়ে হয়নি, বোনেরও তো এখন বিয়ে দিতে হবে, বাবা কি করবে? তখন মা বলে, ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। আমি তোর বাবার সাথে আলোচনা করে তারপরে চিন্তা ভাবনা করছি, তুই একদম ভাবিস না। ঠিক আছে, জামাই যদি এখানে থাকতে চায় থাক, তোরা দুজনেই থাক, এটা তো তোরও বাড়ি। এইভাবে দিন চলছে। একদিন অপর্ণার বাবা খুব অসুস্থ। অপর্ণা তার বাবাকে নিয়ে ডাক্তার দেখাতে যায় এবং তার মা পাশের বাড়িতে একটা কীর্তন শুনতে গেছিল। ইতিমধ্যে অপর্ণার হাজবেন্ড অফিস থেকে ফিরে আসে, দেখে বাড়িতে কেউ নেই, শুধু ছোট শালি রয়েছে। আর ছোট শালি বললামই, সে বরাবরই ছিল দিদির সমস্ত জিনিস সে নিজে কেড়ে নিত। এবার সেই মৌসুমীর চোখ পড়ল তার স্বামীর দিকে। সে স্বামীকেও চাইলো কেড়ে নিতে, কারণ সে স্বামীটি কিন্তু বেশ সুদর্শন ছিল। অপর্ণার গায়ের রং চাপা হলে কি হবে, তার হাজবেন্ড ছিল বেশ সুদর্শন। আর মৌসুমীও যেহেতু বেশ সুন্দরী, আর অপর্ণাকে যেহেতু তার স্বামীও নিয়ে খুব খুশি না, সে পয়সার লোভেই বিয়েটা করেছিল, তাই জন্য তাদের দুজনের মধ্যে একটা অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। সেই সময় হঠাৎ তার মা যখন কীর্তন থেকে বাড়িতে ফিরে আসে, এসে ছোট মেয়ে এবং জামাইকে একটা অপ্রীতিকর অবস্থায় দেখে ফেলে। দেখে তো মায়ের মাথায় হাত, যে সে কি করছে এটা। তার ছোট মেয়ে তার দিদির সংসারটা এইভাবে ভাঙছে, এইভাবে দিদিকে সে ভাসিয়ে দিল। ছোট মেয়েকে তো অনেক গালমন্দ করে, জামাইকেও অনেক কথা বলে। তখন জামাই হুমকি দিতে থাকে, আপনি যদি এই কথা কিছু বাচকান করেছেন, আপনার মেয়েকে কিন্তু আমি মেরে ফেলব। শাশুড়ি বুঝে উঠতে পারে না যে সে এখন কি করবে, বড় মেয়েকে বাঁচাবে না ছোট মেয়েকে বাঁচাবে, কারণ ছোট মেয়েও তো ভুল পথে চালিত হচ্ছে, তার মানে ছেলেটি তো ভালো নয়। আজকে বড় মেয়ের এত বড় সর্বনাশ করলো, ছোট মেয়েরও এত বড় সর্বনাশ করলো। আর ছোট মেয়েই বা কি, সে দিদির স্বামীকে নিয়ে সে একটা এরকম সম্পর্ক গড়ে তুলল। এই রকম ভাবছে। 2-3 দিন কেটে গেল, হঠাৎ দেখছে অপর্ণা খুব বমি করছে। তখন ওর মা বলে, কি হয়েছে মা, শরীর খারাপ, বমি করছো? তখন অপর্ণা বলে, মা, আমি গর্ভবতী,
আমি এখানে আসার পরেই জানতে পারলাম। ভাবুন একটা মায়ের মনের অবস্থা কী হতে পারে। বড় মেয়ের জামাই এই রকম একটা দুশ্চরিত্র ছেলে, সে জেনে, আর তার ছোট মেয়েই তার বড় মেয়ের সংসার ভাঙছে, আর এখন বড় মেয়ে গর্ভবতী। সেই মা কি করবে? সে মার মনের অবস্থা কি? এখন সে ভাবছে যে সে কি করবে, কিভাবে তার দুটো মেয়েকেই বাঁচাবে, কিছুই সে বুঝে উঠতে পারছে না। এইরকমই একদিন সকালবেলা হঠাৎ সবাই ঘুমাচ্ছে, ভোরবেলা ওর মা কিন্তু ছাদে গিয়ে লাফ দেয় এবং ছাদ থেকে পড়ে সে মারা যায়, সে আত্মহত্যা করে। এখানে বলে রাখি, আত্মহত্যা করা মহাপাপ, এটাতে আমরা কেউ সাপোর্ট করি না, কিন্তু গল্পের খাতিরে, এই ঘটনাটার খাতিরে বলতে হচ্ছে, যেহেতু ঘটনাটা না বললে আপনারা বুঝতে পারবেন না, সেজন্যই বললাম। অপর্ণার মা মারা যায়। অপর্ণা তো মাকে ভীষণ ভালোবাসত বড় মেয়ে হিসাবে। সে তো খুবই কষ্ট পায়, কান্নায় ভেঙে পড়ে যে মা এটা কি করলো, কেনই বা করলো, কিসের জন্য? তাহলে আমি মাকে সব কিছু জানিয়েছি যে এরকম বাড়িটা লিখে দিতে বলেছে স্বামী, তার জন্য এইরকমই ভাবতে থাকে অপর্ণা, যে মা কেন চলে গেল, আমার কারণেই মা চলে গেল। অপর্ণা তো আসলে জানে না যে পুরো ঘটনাটা কি। আসলে সে তো শুধু তার বাড়িটাই চায় না, তাকেও মেরে ফেলতে চায় এবং তার ছোট বোনের সাথে সংসার করতে চায় তারই স্বামী। সেটা তো সে জানে না, সেটা তো তার মা জানতো, মা জেনে ফেলেছিল এবং তাই মা এই আত্মহত্যার পথ বেছে নিল। কিন্তু বলে না, মায়ের মন তো, মা কিন্তু মরে গিয়েও মেয়ের সাথ ছাড়ে না, বড় মেয়েকে ছায়ার মতন আগলাতে থাকে। যেটা হয়তো সে জীবন দশায় করতে পারতো না, সেটা সে মৃত্যুর পরে করে। মৃত্যুর পরে মেয়েকে সব সময় আগলে রাখে বড় জামাইয়ের কাছ থেকে, এবং ছোট মেয়েকে সব সময় বড় জামাইয়ের কাছ থেকে কিভাবে দূরে সরিয়ে রাখা যায় সেই রকমই ব্যবস্থা করতে থাকে। বড় মেয়ে কিন্তু মায়ের প্রেজেন্স বুঝতে পারে, সব সময় যে ওর মা আশেপাশে রয়েছে, ঘরের চারপাশ দিয়ে ঘুরছে, বা মেয়ের যখন খুব কষ্ট হয় মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, বা হঠাৎ কারেন্ট চলে গেছে, মনে হচ্ছে যেন কেউ যেন মাথার কাছে বসে বাতাস করে দিচ্ছে, ঠান্ডা বাতাস। কারণ জানি গর্ভবতী অবস্থায় আমরা সবাই জানি খুব গরম লাগে, কিন্তু বড় মেয়ের গরম লাগছে না, মাথার কাছে বসে যেন কেউ বাতাস করে দিচ্ছে। ছোট ছোট এইরকম সব সময় মেয়েকে আগলে রাখে। বড় জামাই যত মেয়েকে নানানভাবে ক্ষতি করার চেষ্টা করে, মা কিন্তু প্রত্যেকটা জিনিস লক্ষ্য রাখে। এমনকি বড় জামাই আর তার ছোট মেয়ে মিলে পরিকল্পনাও করেছিল যে তার বউকে বিষ খাওয়াবে, দুধের গ্লাসে বিষ মিশিয়ে নিয়ে আসে, কিন্তু কিভাবে দুধের গ্লাসটা যেন টেবিল থেকে পড়ে যায়। এইভাবে বড় মেয়েকে মা একদম আগলে রেখেছে, আর ছোট মেয়ে বিভৎস ভয় পেতে থাকে। সব সময় ছোট মেয়ের মাথার চারপাশ দিয়ে একটা কালো ছায়া ঘুরে বেড়াচ্ছে, ও যেখানেই যাচ্ছে সেই কালো ছায়া দেখতে পাচ্ছে। ও সব সময় ভয়ে আতঙ্কে রয়েছে। ও স্বপ্নের মধ্যে মায়ের বিভৎস মুখ ও দেখতে পায়, আর মা সব সময় যেন কটমট চোখ করে, রক্তর মতো একটা লাল চোখ করে মেয়ের দিকে তাকিয়ে আছে। মৌসুমি কিন্তু একদম ভয়ে কাটা হয়ে যায়, জবুথুবু হয়ে থাকে সব সময়। আর বড় জামাই, সেও বুঝতে পারে যে শাশুড়ির প্রেজেন্স। সে যখনই ছোট মেয়ের সাথে কোনো রকমের কথা বলতে যায়, বা তার ঘরের দিকে যায়, বা কোনো রকমের তাদের মতলব, শাশুড়ি কিন্তু জীবন দশায় যেটা করতে পারতো না, মৃত্যুর পরে কিন্তু আত্মার আর কোথাও যেতে বাধা থাকে না, সে বন্ধ দরজার ভিতরেও ঢুকে যায়, এবং ছোট মেয়ে আর জামাইকে সব সময় সে দূরে রাখে। জামাইও খুব ভয় পেতে থাকে।
এই রকমই একদিন জামাই অফিস থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ শোনা যায় জামাইয়ের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বাইকের সাথে বাসের একটা বিশাল বড় সংঘর্ষ হয়েছে এবং বাইক আরোহীর মৃত্যু হয়েছে। পরে জানা যায় যে সেই বাইক আরোহী আর কেউ নয়, সেই বড় জামাই অফিস থেকে ফেরার পথে তার একটা বাসে অ্যাক্সিডেন্ট হয় এবং সে কিন্তু অন দ্য স্পট মারা যায়। এবং যেহেতু বলেছি বড় জামাই সরকারি চাকরি করত, বড় মেয়ে কিন্তু সেই চাকরিটি পায়, তার কোনো আর অসুবিধা হয় না। সে কিন্তু তার সন্তানকে নিয়ে এবং চাকরি নিয়ে বাবার বাড়িতে বাবার সাথে বেশ ভালোভাবেই কিন্তু অপর্ণা থাকে। অপর্ণার কিন্তু হতে পারে স্বামী চলে গেছে, একটা মনে যন্ত্রণা, মা নেই, সেটাও একটা কষ্টের, কিন্তু আরেক দিকে একটা আনন্দের যে সে একটা ফুটফুটে মেয়ে সন্তান জন্ম দিয়েছে। সে মেয়ে সন্তানটার মুখের দিকে তাকালে তার যেন তার মায়ের কথা মনে পড়ে এবং সে সমস্ত দুঃখ ভুলে যায়। তার বাবাও তাই, সবসময় মনে হয় সেই মেয়ের মধ্যেই তারা মাকে খুঁজে পায়। তাই বাবা আর বড় মেয়ে খুবই খুশি। আর বড় মেয়ে বললামই সরকারি চাকরিটা পেয়ে গেছে, তাই কিন্তু তার কোনো অভাবও থাকে না। বাবাও তাকে বলে যে মা, তোকে আর শ্বশুরবাড়ি যেতে হবে না, তুই মেয়ে নিয়ে চাকরি নিয়ে এখানেই থাক। আর যেহেতু পরে পুরো ব্যাপারটাই অপর্ণা তার বাবাকে খুলে বলেছিল যে জামাই কীভাবে তার ওপরে অত্যাচার করতো বাড়ির একটা পোর্শন লিখে দেওয়ার জন্য, তাই বাবাও তাকে আর শ্বশুরবাড়ি পাঠায় না, সমস্ত কিছু এখানেই তার ব্যবস্থা করে দেয়। মেয়েটিও বেশ আদরে যত্নে বড় হতে থাকে আর বাবা, মেয়ে আর তার নাতনি খুবই খুশি। কিন্তু এই ছোট মেয়ে মৌসুমী, এ কিন্তু এখনো পর্যন্ত দিন রাত ওই কালো ছায়া মাকে কিন্তু সারা বাড়িতে দেখতে পায় এবং সে প্রচণ্ড ভয় পেয়ে থাকে। সে কিন্তু খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছিল, এত তার ভয়। সবসময় তার মনে হয় তার মাথার কাছে ওই কালো ছায়া দাঁড়িয়ে আছে, বা স্বপ্নের মধ্যে সে দেখতে পায় মায়ের ওই রক্ত রাঙা চোখ তার দিকে তাকিয়ে আছে পটমটিয়ে এবং তাকে সবসময় যেন শাসাচ্ছে। সে যেন বলে যাচ্ছে সবসময় যে তুই যেন দিদির থেকে 10 হাত দূরে থাকবি। এই ভয়টাকে ঠিক করার জন্যই সেই মৌসুমী সেই আমার জ্যোতিষ দাদার কাছে গেছিল যে সে কেন এরকম ভয় পাচ্ছে, সারা বাড়িতে সে মাকে দেখতে পাচ্ছে, স্বপ্নের মধ্যেও দেখতে পাচ্ছে। তখন যখন সে পুরো ঘটনাটা খুলে বলল, তখন আমার দাদা শুনে বলল যে আপনি তো নিজেই এত বড় অন্যায় করেছেন, তাহলে আপনার মা তো ঠিক কাজই করেছে। সে তো মা, সে তো তার মেয়ের ভালোটাই চাইবে। আপনি তো এত বড় অন্যায় করেছেন। ভাগ্য ভালো আপনার যে আপনি তার মেয়ে, না হলে জামাইকে যখন সে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে মেয়ের ক্ষতি করার জন্য, আপনাকেও রেহাই দিত না। আপনি যেহেতু মেয়ে, সেজন্য আপনাকে ছেড়ে দিয়েছে। তখন সেই মৌসুমী দাদার পায়ে ধরে বলে, আমি আমার সমস্ত অন্যায় বুঝতে পেরেছি, প্লিজ আমাকে বাঁচান, আমি কি করব আমি বুঝতে পারছি না, আমি ক্ষমা চাইছি, আমি আর এরকম জীবনে ভুল করব না, আমি দিদির সাথে খুব ভালোভাবে থাকব, আমি আমার দিদির মেয়েকেও খুব ভালোবাসি, আমি আর এরকম ভুল জীবনে দিদির সাথে করব না, আপনি আমাকে বাঁচান, আমি এই ভয় নিয়ে আর বাঁচতে পারছি না। যাই হোক, জ্যোতিষ সে তার যা কাজ তাকে করতেই হবে, ক্লায়েন্টের ভালো তাকে করতেই হবে। তখন সে বলে ঠিক আছে, তোমাকে একটা আমি তাবিজ দিচ্ছি, তোমাদের বাড়িতে গিয়ে আমি একটা যজ্ঞ করব এবং তোমার বাবাকে বলো যে তোমার মায়ের নামে একটা গয়ায় পিণ্ড দিতে, কারণ সেহেতু তিনি তখনও পর্যন্ত মুক্তি পাননি বা মুক্তি নিয়ে সে যেতে চাননি এই পৃথিবী ছেড়ে, তাই সে সব কিছু ভালো করে দেওয়া সত্ত্বেও সে এখন তো এই মায়াজালে আটকে গেছে। সে বড় মেয়ের প্রতি এতটাই টান যে সে এই মায়া ছেড়ে বেরোতে পারছে না, তার মুক্তি ঘটছে না। এখন যখন সব কিছু ঠিক হয়ে গেছে আর আপনিও যখন নিজের ভুল বুঝতে পেরেছেন, তখন আপনি বাবাকে বলুন আপনার মায়ের নামে একটা গয়ায় গিয়ে পিণ্ডদান করতে, আমিও সে কথা বলবো।
এবং আপনাকে একটা আমি তাবিজ করে দিচ্ছি আর একটা যজ্ঞ করব। আশা করি যজ্ঞটা করার পরে আপনি আর ভয় পাবেন না। আপনার স্বপ্নে যে ভয়টা পেতেন বা স্বপ্নে আপনার মাকে দেখতে পেতেন সেটাও আর দেখতে পাবেন না। আর যথাসম্ভব তাড়াতাড়ি গয়ায় গিয়ে পিণ্ডদান করতে দিন। যেহেতু উনি সুইসাইড করেছেন, অতিপ্ত আত্মা হয়ে গেছেন, সুইসাইডের মৃত্যু কিন্তু গয়ায় গিয়ে পেটশিলায় তার পিণ্ডদান করাটা আবশ্যক। না হলে কিন্তু পরবর্তীতে, এখন হয়তো উনি ভালো আছেন, আত্মার কখন কি পরিবর্তন হয় কেউ বলতে পারে না, তাই পরবর্তীতে যদি কোনো ক্ষতি হয় তার আগে আপনার বাবাকে বলুন যে তার পিণ্ডদান করতে। আর একটা যজ্ঞের দিন ঠিক করে দিচ্ছি আমি, এই দিনে আমি আপনাদের বাড়িতে যাব, যা যা লাগবে সব অ্যারেঞ্জমেন্ট করে রাখবেন, আমি গিয়ে যজ্ঞ করে দেব, আর এই মাদুলিটা আপনি রাখুন। এই বলে মৌসুমি বাড়ি চলে যায়। পরবর্তীতে দাদা গিয়ে যজ্ঞ করে এবং ওর বাবাও গিয়ে ওর মায়ের নামে গয়ায় পিণ্ডদান করে। এখন আপাতত এটা আমি 6 মাস আগে আমি আমার দাদার কাছে শুনেছিলাম, এখন শুনেছি মেয়েটি নাকি যথেষ্ট এখন ভালো হয়ে গেছে। দিদির সাথে তার আর কোনো অসুবিধা নেই, খুব ভালোভাবেই দুই বোনে, বাবা এবং মেয়ে নিয়ে কিন্তু তারা রয়েছে। তো আজকে এই ছিল ঘটনা। এটা একটা সত্যিকারের রিয়েল লাইফ ইনসিডেন্ট। আমি আমার জ্যোতিষ দাদার কাছ থেকে শুনেছি। আমার জ্যোতিষ দাদার কাছে এরকম অনেক ক্লায়েন্ট আসে, অনেক ঘটনা সে আমাকে বলেছে। পরবর্তীতে আবার কোনো ঘটনা নিয়ে আসবো আপনাদের কাছে। আজকে এইটুকুই। আপনারা প্লিজ জানাবেন ঘটনাগুলো কেমন লাগছে আপনাদের। আপনাদের মূল্যবান মতামত জানতে পারলে খুবই খুশি হব। আর পারলে একটু ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন। তো আজকে এই পর্যন্তই, টাটা।